নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। প্রত্যাঘাত কি এবার সময়ের অপেক্ষা? ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ কি এবার শুরু হবে? এই জল্পনা পেহেলগাঁও হামলার পর থেকেই শুরু হয়েছে। যোগ্য জবাবের জন্য ভারত এখনো প্রত্যাশা রেখেছে, এখনো অপেক্ষা করছে অধীর আগ্রহে। কিন্তু পাকিস্তান তার নোংরা রাজনীতি চালিয়েই যাচ্ছে। এর মাঝখানে কোন দেশ দিয়ে আমাদের সঙ্গে আছে আর কোন দেশ যে আমাদের সঙ্গে নেই তা নিয়েও একাধিক জল্পনা রয়েছে। আমেরিকা বলে এক, করে আর এক। ইউরোপ শুধু বাণী দিয়ে চলেছে, কিন্তু পাশে দাঁড়াবার আশ্বাস কি এখনো পর্যন্ত ইউরোপ দিয়েছে, কিংবা ইউরোপের কোনো দেশ থেকে এসেছে? সত্যি কথা হলো আসেনি। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনিও ঠিক এটাই ভাবেন। তাই তো তিনি আজ বললেন যে না, এবার চারদিকে চোখ রাখো, শুধু আশ্বাস দিও না, পাশে আছো কিনা সেটা বলো। মোদি পুতিন বার্তালাপ হলো এই প্রসঙ্গেই। নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী এবং ভ্লাদিমির পুতিন রুশের প্রেসিডেন্ট, তাদের মধ্যে এবার বৈঠক হয়, ফোনে বার্তালাপ হয়। প্রধানমন্ত্রীকে ফোন রুশ প্রেসিডেন্টের, ভ্লাদিমির পুতিন তিনি নিজেই ফোন করেন এবং ফোন করে তিনি আশ্বাস দেন যে এই মুহূর্তে তিনি ভারতের পাশেই থাকবেন। পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে যে রাশিয়া থাকবে সেই আশ্বাস আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। এমনকি হামলাকারীদের কড়া শাস্তি দেওয়ার যে নিদান ভারত ঠিক করেছে তার পাশেও পুতিন দাঁড়িয়েছেন। পুতিন এও বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসীদের, এই রোগ নেশনদের এবার কড়া জবাব দিতে হবে। এদিকে আমাদের এলওসি বরাবর, ইন্ডিয়া পাকিস্তান এলওসি বরাবর লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, বারবার উস্কানি দিচ্ছে ভারতকে। একাধিক সেক্টরে ভারতীয় ছাউনি লক্ষ্য করে আবার পাকিস্তান সেনা তারা গুলি বর্ষণ করছে। রবিবার রাতেও এই ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনাগুলি কিংবা পাক সেনার যে গোলাগুলি তা চলছে। তবে আমরাও কিন্তু চুপ করে হাত গুটিয়ে বসে নেই, পাল্টা জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি হয়ে গেছি এবং জবাব দিচ্ছি। ওরা শেলিং করলে আমরা দ্বিগুণ শেলিং করছি। এই মুহূর্তে একটি যুদ্ধ রব চারদিকে। বায়ুসেনা যে প্রস্তুত রয়েছে তা নিয়ে নতুন কোনো বলার নয়, নৌসেনাও যে প্রস্তুত তাও নতুন কিছু নয়। বায়ুসেনা চিফ কিংবা বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধানের সঙ্গে শনিবার এবং রবিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, অফিসিয়ালি কিছু স্টেটমেন্ট পাইনি আমরা, কিন্তু শোনা যাচ্ছে এই দুই বৈঠকেই নেভাল প্রিপেয়ারনেস এবং এয়ারফোর্সের প্রিপেয়ারনেস এবং অপারেশনাল ক্যাপাবিলিটি নিয়ে কথা হয়। যে কোনো রকম প্রত্যাঘাত আনতে এই মুহূর্তে আমাদের যুদ্ধ বিমান তৈরি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানিয়েছেন বায়ুসেনার প্রধান এসপি সিং। সন্ত্রাস দমনে বায়ুসেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বায়ুসেনা নয়, নৌসেনা, সেনা সবাইকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কিভাবে হামলা করা হবে, কোথায় হামলা করা হবে, কখন হামলা করা হবে তা পুরোটাই সিদ্ধান্ত নেবে এই তিন আর্মির প্রধান, অর্থাৎ এয়ারফোর্স, আর্মি অ্যান্ড নেভাল চিফ। রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর রাজনাথ সিং তিনি এসে বলেন, তিনি আজও এসে বলেন যে ভারতের জবাব দেবে। গোটা দেশ এই মুহূর্তে পেহেলগাম হামলার জবাবের জন্য, তার জাস্টিসের জন্য বসে রয়েছে এবং এই জবাব দেওয়া হবে। রাজনাথ সিং ঠিক আছে কি বলেছিলেন শোনাবো। और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। और आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। আর এরই মধ্যে জম্মু কাশ্মীরের রামবানে বাগলিহার বাঁধের গেট বন্ধ করে দেওয়ার পর চেনাব নদীর জলের প্রবাহ কমেছে, তাদের প্রবাহ কমে গিয়েছে। স্লুইস গেটগুলি বন্ধ করার ফলে পাকিস্তানের দিকে এখন জলপ্রবাহ
90% পর্যন্ত কমে গিয়েছে। অর্থাৎ 90% চেনাব কিংবা চন্দ্রভাগার জল আমরা পাকিস্তানে যেতে দিচ্ছে না। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় ভারত কয়েকটি কড়া পদক্ষেপ নেয়। তার মধ্যে এই সিন্ধু জলচুক্তি স্থগিত করার পদক্ষেপ ছিল। তারপর 82টি জেলায় চেনাব নদীর জলের স্তর উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সালাল বাঁধের সব গেট বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে বাগলিহার বাঁধ নিয়ে বিরোধ আজকের নয়, দীর্ঘদিনের, যেখানে অতীতে বিশ্বব্যাংকের মধ্যস্থতা চেয়েছিল পাকিস্তান। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে বাগলিহার বাঁধের ওপর বিধিনিষেধ আরোপের পর ভারত ঝেলম নদীর ওপর থাকা কিষণগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। জলবন্টন চুক্তি স্থগিত রাখার পর ভারত কাশ্মীরের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের জলধারণ ক্ষমতা বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখছেন, আগে কি ছিল আর এখন কি হয়েছে। এখন খটখটে শুকনো, জল আমরা দেব না, জল আমরা ছাড়ব না। আজ নয়, 1960 সাল থেকে পাকিস্তান এই জল নিয়ে আমাদের সঙ্গে সমস্যা করে গিয়েছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সেই 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি হয়েছিল। তারপর থেকে সিন্ধু নদ এবং তার উপর থাকা উপনদগুলিতে জলের ব্যবহার দুই দেশের মধ্যে নিয়ন্ত্রিত হয়ে এসেছিল। এখন আরো কড়া হাতে দমন করা হলো আমাদের পক্ষ থেকে। জল আমরা দেব না স্পষ্ট জানিয়েছিলাম, এবার কাজে করিয়ে দেখছি। দেখুন কি অবস্থা। বাঁ দিকের ছবিটা দেখছেন এখন জলপ্রবাহর ছবি, আর ডান দিকের ছবিটা হচ্ছে আগে কতটা জল যেত। আগে যেখানে একেবারে ভরা নদী থাকতো, এখন সেই নদী শুকিয়ে কাঠ। কারণ আমরা বলে দিয়েছি জল আমরা ছাড়ব না যতক্ষণ না পাকিস্তান তাদের রোগ নেশন সার্টিফিকেট তকমা থেকে নিজেদেরকে বাদ দেয়, অর্থাৎ যতক্ষণ না তারা নিজেরা এখান থেকে বেরোয়। আর এর সঙ্গে এখনো যে উপত্যকা শান্ত হয়ে গিয়েছে এমনটা কিন্তু একেবারে নয়। পুঞ্চ জেলা জম্মু কাশ্মীরের, সেখানে উদ্ধার প্রচুর পরিমাণে বিস্ফোরক। পুঞ্চের সুরানকোট সেক্টরে 5টি আইইডি বিস্ফোরক উদ্ধার করেছে সেনা। পেহেলগাঁও কাণ্ডের পর উপত্যকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। চলছে সেনা পুলিশের তল্লাশি অভিযান। এই আবহে পুঞ্চ জেলায় বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটেছে। এই বিস্ফোরক কারা মজুত করছিল? জঙ্গিরা। সেই জঙ্গি ডেরা, যেটা একটি ন্যাচারালি ফর্মড কেভ বলা হচ্ছে, অর্থাৎ একটি গুহা, তার ভেতর এই আইইডি ডিভাইসেসগুলোকে, এক্সপ্লোসিভ ডিভাইসেসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেনার এই তল্লাশির সময় খরস্রোতা নদীতে মরণ ঝাঁপ দিয়েছেন একজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার আসলে জঙ্গি, বিভিন্ন জঙ্গি দলের হয়ে এরা কাজ করে। সেই ওভারগ্রাউন্ড ওয়ার্কার এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, তারা মরণ ঝাঁপ দিয়েছে। দক্ষিণ কাশ্মীরের ওয়াতু আহারওয়াল এলাকায় সেনার তল্লাশি অভিযান চলছিল। সেই সময় ইমতিয়াজ আহমেদ মাগরে নামে এক ওভারগ্রাউন্ড ওয়ার্কার বিশ্বনালায় ঝাঁপ দেয়। ইমতিয়াজের বিরুদ্ধে জঙ্গিদের সহযোগিতার অভিযোগ ছিল। তাকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। যখন এই সমস্ত কিছু চলছে, তখন আরো একবার আপনাদের শোনাবো এই মুহূর্তে রাজনাথ সিং, তিনি আবারও দেশকে আশ্বস্ত করলেন যে কড়া জবাব দেওয়া হবে। রাজনাথ সিং ঠিক কি বললেন শুনুন। और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। और आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। অর্থাৎ এই মুহূর্তে বুঝতে পারছেন যে ভারত বদ্ধপরিকর। কোন রকম নাশকতার ছক যেন আর আমাদের দেশে পাকিস্তান না করতে পারে, তাই নিয়ে আমরা একেবারে বদ্ধপরিকর। পদক্ষেপ তো নিয়েইছি, আরো পদক্ষেপ নেব।
তার মাঝখানে একটু রাজনীতির দিকেও চোখ রাখি। কুলগ্রামে নদী থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার মুখ খুললেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে এক্স হ্যান্ডেলে মেহবুবা মুফতি লিখছেন, কুলগ্রাম নদী থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তদন্ত সম্পর্কে অনেক অভিযোগ তুলে দিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইমতিয়াজ ম্যাগারকে সেনা দুদিন আগে তুলে নিয়ে গিয়েছিল। রহস্যজনকভাবে তার দেহ দুদিন পর নদী থেকে উদ্ধার হয়। মুফতি আরও লেখেন, পেহেলগাঁওতে সাম্প্রতিক জঙ্গি হানা শান্তি, পর্যটন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে বেলাইন করতে পরিকল্পিত হামলা। এই একটি ঘটনা গোটা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর অত্যাচারে নেমে আসছে। গ্রেফতার, গৃহবন্দী করে তারা ইতিমধ্যে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। বন্দিপোরা এনকাউন্টার এবং কুলগ্রামের ঘটনা খুবই উদ্বেগজনক। এর জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, বলছেন মেহবুবা মুফতি। কিন্তু কিসের নিরপেক্ষ তদন্ত? একজন ওভারগ্রাউন্ড জঙ্গি ওয়াকার, তিনি ঝাঁপ দিলেন সেনার হাত থেকে বাঁচার জন্য। মেহবুবা মুফতি আবার বকলমে দায়ী করছেন সেই আর্মিকেই। এই সমস্যার জন্যই তো মেহবুবা মুফতির মুখ্যমন্ত্রিত্ব গিয়েছিল। চিরকাল এই মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের সেপারেটিস্টদের সিম্পাথাইজারের রোল প্লে করেছেন, তাদের হয়ে কথা বলেছেন। ভারত বিরোধী নয় কি? কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কাও কি করা হচ্ছে? উপত্যকার সংশোধনাগারে হামলা হতে পারে। শ্রীনগর সেন্ট্রাল জেল ও কোট বালওয়াল জেলে হামলার আশঙ্কা পাওয়া যাচ্ছে। নিরাপত্তা জোরদার করা হলে এই দুটি সংশোধনাগার হামলার হাত থেকে বাঁচতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে এবং হাই রেড অ্যালার্টও জারি হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি। পাকিস্তানকে প্রত্যাঘাত, সেটা কি এখন সময়ের অপেক্ষা? কারণ এই মুহূর্তে রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি দেওয়া হয়েছে প্রত্যাঘাতের প্রস্তুতির জন্য। রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যে যাতে মক ড্রিল করা হয় তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ, অর্থাৎ চূড়ান্ত প্রত্যাঘাতের আগে সমস্ত রকম যে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, তা সমস্তই হচ্ছে নাগরিক সুরক্ষার কথা মাথা রেখে। খুব সহজভাবে প্রতিটি রাজ্যকে এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স এবার থেকে মক ড্রিল করাবে। শুধু তাই নয়, 7ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সাধারণ নাগরিক, ছাত্রদের এই মক ড্রিলে অংশীদার করতে হবে, তাদের পার্টিসিপেট করানো হবে। নির্দেশ দিয়েছে কেন্দ্র। এয়ার রেড সাইরেন, ব্ল্যাকআউট, এই সমস্ত কিছুর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। অলরেডি পাঞ্জাবে কিন্তু এই ড্রিল শুরু হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন সেই ছবি পাঞ্জাবের একটি সেনা ছাউনির, যেখানে গতকাল রাতেই ব্ল্যাকআউট করে মক ড্রিল করানো হয়। সেই ছবি আপনাদের দেখাবো। পাঞ্জাবে কিন্তু ইতিমধ্যেই এই ড্রিল শুরু হয়ে গিয়েছে। এই ড্রিল এবার প্রতিটি রাজ্যে করানো হবে। সাধারণ নাগরিকদের দিয়ে 7ই মে সিভিল ডিফেন্সের সঙ্গে হাত মিলিয়ে মক ড্রিল করানো হবে। এই মক ড্রিলে এয়ার রেড সাইরেনের ব্যবহার করা হবে, ব্ল্যাকআউটের ব্যবহার করা হবে, অর্থাৎ যুদ্ধের সময় যে যে প্রস্তুতি নাগরিকদের নিতে হয়, পিপলস ওয়ার হয়ে গেলে যে যে প্রস্তুতি নিতে হয়, সেই সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা দিয়ে দিয়েছে। বাসব রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাসব, কি খবর পাচ্ছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কেন্দ্র একটা নির্দেশিকা জারি করেছে। কেন্দ্র বলতে একদম সঠিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ কিছু রাজ্যে মক ড্রিলের কথা বলা হয়েছে। এটা ঠিক মক ড্রিল না, এটাকে বলা যেতে পারে সিকিউরিটি ড্রিল। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি যুদ্ধ লাগে, যুদ্ধের সময় নাগরিকদের কি কি করা উচিত এই ড্রিলে সেটাই দেখানো হবে, শেখানো হবে। আপনি জানবেন ইলমাস, যে গতকাল রাত্রি 9টা থেকে 9:30 পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় একটা ব্ল্যাকআউটের একটা মহড়া দেওয়া হয়েছিল। ব্ল্যাকআউট বলতে যুদ্ধের সময় যাতে বিমান বাহিনী কোনো জায়গায় নির্দিষ্ট করে
বোমা ফেলতে না পারে, সেই জন্য নিশ্চিদ্র একটা অন্ধকার, যেটা আমরা যারা বয়স হয়ে গেছে 60, আমাদের মনে আছে 1971-এ বাংলাদেশ ভারত যুদ্ধের সময় কলকাতার বিভিন্ন প্রান্তে এই ধরনের ব্ল্যাকআউট সন্ধ্যাবেলা আমরা দেখেছি। খুব ছোট ছিলাম তখন। তো এই কেন্দ্রের নির্দেশের মধ্যে যা যা আছে, যেমনটা আপনি বললেন নির্মাণ, সেটা হচ্ছে ব্ল্যাকআউটের পরিস্থিতিতে মানুষ কিভাবে ব্ল্যাকআউটের পরিস্থিতিটা করতে পারে। ফট করে ব্ল্যাকআউট, সমস্ত জায়গা অন্ধকার, এক। দ্রুত জায়গা খালি করা, ইভাকুয়েশন, 2। 3 নম্বর হচ্ছে এয়ার সাইরেন, অর্থাৎ বিমানে যেগুলো প্লেন যাবে সেখানে সাইরেন বাজালে খুব দ্রুত লুকিয়ে পড়ার ব্যবস্থা, নিজের গুরুত্বপূর্ণ সামগ্রীগুলোকে লোকানোর ব্যবস্থা। এই সবটা নিয়ে মক ড্রিল। তার মানে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, যে কোনো স্তরের মানুষ কিভাবে নিজেকে নিরাপদে রাখতে পারবে তার একটা মহড়া, নিরাপত্তা মহড়া। এটা হবে বুধবার, কেন্দ্রের নির্দেশিকা সেরকম। এলমান বেশ, বাসব, যেহেতু আপনি এক সময় 71-এর যুদ্ধের সময় এই জিনিসটা, আপনি ছোট ছিলেন কিন্তু এই জিনিসটা প্রত্যক্ষ দেখেছেন, এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন, কি কি করতে হয়, কি কি করানো হয়? এইরকম, আমরা ছিলাম তখন খুবই ছোট, ক্লাস 1-এ পড়তাম, 71। তো সেই সময় ঘটনাটা এরকম ঘটতো, হঠাৎ করে বিকেলে আমরা একটা খবর পেতাম, এটা রেডিওতে বলা হতো যে ব্ল্যাকআউট সন্ধ্যে 7টা থেকে 8টা। এই 7টা থেকে 8টা আমরা সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ করে মোমবাতির খুব স্বল্প আলো, এবং সেটাকেও ঘিরে রাখতে হতো যাতে কিছুতেও এক ফোটা আলো বাইরে না যায়। কেউ কেউ আমাদের যারা সিনিয়র ছিলেন, দাদা বাবা, এরা রাস্তায় হাঁটতেন ঠিকই, কিন্তু নিকষ কালো অন্ধকার। মানে এই যা পৃথিবীতে তো অন্ধকার বলে কিছু নেই, সবই ছায়া। তো সেইটা হয়ে যেত কি গোটা কলকাতার পুরোটা একসঙ্গে না, হয়তো আমাদের বাড়ি বেহালা এরকম হতো, কারোর বাড়ি ছিল কলেজ স্ট্রিট, তার হয়তো আরেকটু সন্ধ্যায় হতো। এই ধরনের ব্যাপার কলকাতায় 71-এ আমরা পেয়েছি। এবং আমাদের যারা বাবা বা জ্যাঠা, তারা বলেছেন যে যখন কলকাতায় জাপানি বোমার একটা হামলার গল্প ছিল, তখনও এই ধরনের ব্ল্যাকআউট হয়েছে, সম্ভবত 1944-45-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই হচ্ছে একেবারে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আমার সময়। অভিজ্ঞতা। হ্যাঁ, বেশ বেশ, ধন্যবাদ। বাসব রায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। বাসব রায় নিজে 71-এর যুদ্ধের সময় খুবই ছোট ছিলেন, কিন্তু সেই সময় এই ব্ল্যাকআউট আর মক ড্রিল তিনি প্রত্যক্ষ করেছেন এবং তিনি সেই এক্সপিরিয়েন্সটাই শোনালেন যে ঠিক কিভাবে কি হতো। সেই সময় তো আর টেলিভিশন ছিল না, সেই সময় রেডিও সেটে খবর পাওয়া যেত যে ব্ল্যাকআউট হবে অমুক সময় থেকে অমুক সময়। সেই সময় গোটা শহর, গোটা এলাকার আলো নিভে যেত। শুধু তাই নয়, ওপর থেকে যাতে কোনো বিমান রেড, অর্থাৎ শত্রুপক্ষর বিমান রেড করার সময় যদি কোনোভাবে হানা না আনতে পারে কিংবা বসতি না বুঝতে পারে, তাই জন্যে এই এয়ার সাইরেন বানানো হতো এবং সেই এয়ার সাইরেন শোনা মাত্রই ব্ল্যাকআউট করে অ্যান্টি বম্ব শেল্টার কিংবা এয়ার রেড শেল্টারে গিয়ে আশ্রয় নিতে হতো। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা দেশে, অর্থাৎ আমাদের দেশে তো বটেই, গোটা বিশ্বে আরো অন্যান্য দেশে এই সমস্ত কিছু একেবারে পপুলার ছিল। কিন্তু 71-এর পর এই ঘটনা আর ঘটেনি। গতকাল ফিরোজপুরে এই ঘটনা ঘটেছে, কারণ এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত হতে পারে। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কখন তার সিদ্ধান্ত নেবে সেনা। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য হয়তো এটা দরকার। তাই এই আবহে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথা দেশবাসীকে আবার মনে করিয়ে দিই। তিনি বলছেন, দেশ আশ্বস্ত থাকুক, এর বদলা আমরা নেব। ঠিক এভাবেই গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্টে সেনা ছাউনিতে আধ ঘন্টা ধরে চলল ব্ল্যাকআউটের মহড়া। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধ প্রস্তুতির একদম চরম মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি? রবিবার রাত 9:30 থেকে 9:30 গোটা এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়। পুরো এলাকায় কোনো আলো ছিল না। এভাবেই ব্ল্যাকআউটের মহড়া করেছিল ভারতীয় সেনা। এবার সেই নির্দেশিকা রাজ্যে রাজ্যে পৌঁছে গেল। প্রতিটি রাজ্যে এবার এই ব্ল্যাকআউট ড্রিল হবে। কর্নেল আর কে শ্রীবাস্তব, ডিফেন্স এক্সপার্ট, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কর্নেল শ্রীবাস্তব, এই ব্ল্যাকআউট ড্রিল কখন করানো হয়, এয়ার রেড সাইরেন ড্রিল কখন করানো হয়, আর এই মুহূর্তে এই প্রস্তুতি কিংবা এই প্রস্তুতির খবর যে রাজ্যকে পাঠানো হয়েছে নির্দেশিকা, কতটা গুরুত্বপূর্ণ?
এটা অনেকই গুরুত্বপূর্ণ আছে। লাস্ট টাইম যখন ভারত আমাদের ইন্ডিয়া যখন যুদ্ধে গেছে ওটা 1971, আমরা ছোট ছিলাম। আমাদের মনে আছে ব্ল্যাক আউট আমাদের ওই সময় যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইস্ট এন্ড ওয়েস্ট পাকিস্তান, তখন এই ড্রিল গুলো ফলো হতো। ওর মধ্যে রাত্রিবেলা লাইট থাকতো না, সুইচ অফ করা যাইছিল, গাড়ি যেতে গেলে আধে ওদের হেডলাইট গুলোতে কালো করে দেওয়া হয়েছিল, যতগুলো জানলা ছিল আমার মনে আছে আমরা তো কালো কাগজ লাগিয়েছিলাম, রাইট। তারপর যতগুলো ভাইটাল ইনস্টলেশন আছে যেটা সিভিল ডিফেন্স অ্যাক্টিভেট হয়েছিল। আর এই যে আপনার ভাইটাল ইনস্টলেশন যেরকম হলো আমাদের দমদম, আমাদের ইচ্ছাপুর, আমি এটা বলতে চাই না টেলিভিশন মাধ্যমে, বিকজ বাংলাদেশি যারা ফান্ডামেন্টালিস্ট আছে ওরাও শুনছে, ওদেরকে আমরা জানাতে চাই না। তো আমাদের যে ভাইটাল ইনস্টলেশন আছে ওখানে এয়ার ডিফেন্স গান অ্যান্ড ইগলা যেটা রিসেন্টলি এসছে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরো একবার চেষ্টা করব কর্নেল আর কে শ্রীবাস্তবের সঙ্গে কথা বলার। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মক ড্রিল এক্সিকিউট করা হবে, ব্ল্যাকআউট এবং এয়ার রেড সাইরেনের মক ড্রিল এক্সিকিউট করা হবে। রাজ্যে রাজ্যে এই নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাঠিয়ে দিয়েছে। 7ই মে সিভিল ডিফেন্সকে সঙ্গে নিয়ে একটি জরুরি বৈঠক হবে এবং সেই সিভিল ডিফেন্স এই গোটা মক ড্রিল কন্ডাক্ট করাবে গোটা দেশের সমস্ত রাজ্যে। কখন কোথায় ব্ল্যাকআউট হবে, কখন কোথায় এয়ার রেড সাইরেন বাজবে, এই সমস্ত কিছু আম নাগরিকদের সঙ্গে নিয়ে, ছাত্রদের সঙ্গে নিয়ে পুরোটার পরিচালনা করবে সিভিল ডিফেন্স। এই কর্মকাণ্ড শেষ অ্যাক্টিভেট করা হয়েছিল 1971 সালে। তখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, একদিকে পশ্চিম দিকে লোঙ্গেওয়ালা, দ্য ব্যাটল অফ লোঙ্গেওয়ালা, এবং পূর্ব দিকে অর্থাৎ আমাদের বাংলা লাগোয়া সীমান্তে যে ইস্ট পাকিস্তান ছিল, সেই পাকিস্তানকে হারানোর জন্য যে যুদ্ধে আমরা নেমেছিলাম এবং বাংলাদেশকে জন্ম দেওয়ার যে যুদ্ধ, সেই লিবারেশন অফ বাংলাদেশ ওয়ার। কর্নেল আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছে। কর্নেল শ্রীবাস্তব, এমন একটা নির্দেশিকা এই সময় সমস্ত রাজ্যকে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কতটা গুরুত্বপূর্ণ, এর সংকেত কি? এই মুহূর্তে কর্নেল শ্রীবাস্তব, এই নির্দেশিকার মর্ম কি, এর সংকেত কি, কতটা গুরুত্বপূর্ণ? এটা অনেক গুরুত্বপূর্ণ। হলো কি প্রত্যেকটা সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, দে শুড বি রেডি ফর দ্য ওয়ার। দ্য ওয়ার ইজ কামিং এনি টাইম নাও। দ্য ডি-ডে শুধু অ্যানাউন্স হওয়ার দরকার, এইচ আওয়ার অ্যানাউন্স হওয়ার দরকার। মিসাইল মাস্ট বি ইন দ্য সিলোজ, তার মানে মিসাইলকে ওর উপরে যেটা ওয়ার হেড হচ্ছে ওটা তৈরি করা হয়ে গেছে। আমাদের যতগুলো ফরমেশন, অ্যাটাকিং ফরমেশন, ডিফেন্সিভ ফরমেশন ওরাই আছে। আমি আপনাকে একটা কথা আজকে বলে দিই, আজকে মানসানে যেটা বেরোচ্ছে যে যারা বলছে যে এটা অনেকগুলো আমাদেরকে প্রাইস পে করতে হবে, পাকিস্তানকে ওর থেকে দুগুণ প্রাইস পে করতে হবে, আমরা তো সামলে যাব 5-6 বছরে, কিন্তু ফ্রম দ্য ম্যাচ। নমস্কার। বেশ, ধন্যবাদ। কর্নেল আর কে শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি দেবো, বিরতির পর ফিরে আসছি। এই খবরেই থাকবে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন এনকে টিভি বাংলা প্রাইম টাইম, গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। গুড ইভিনিং, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানকে প্রত্যাঘাত কি এখন শুধু সময়ের অপেক্ষা? কারণ এই মুহূর্তে যে খবর পাচ্ছি, এক্সট্রিমলি বড় খবর, বিগ নিউজ এই মুহূর্তে। লেডিজ এন্ড জেন্টলম্যান, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিংবা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যে রাজ্যে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। সেই নির্দেশিকাকে বলা হয়েছে সমস্ত নাগরিক, ছাত্রছাত্রীদের নিয়ে মক ড্রিল শুরু করতে হবে। 7ই মে থেকে এই মক ড্রিল শুরু করবে
সিভিল ডিফেন্স, কিভাবে এয়ার রেড সাইরেন বাজাতে হয়, কিভাবে ব্ল্যাকআউট করতে হয়, এই সমস্ত কিছু সমস্ত রাজ্যকে পালন করতে হবে। সমস্ত রাজ্যের কাছে এই নির্দেশিকা দেশের স্বরাষ্ট্র মন্ত্রক পৌঁছে দিয়েছে। এবার কি তাহলে সময়ের অপেক্ষা, পাকিস্তানকে প্রত্যাঘাত, আর শুধুই সময়ের অপেক্ষা? রাজ্যগুলিকে এই মুহূর্তে কেন্দ্র যে অ্যাডভাইজারি দিয়েছে, সেই অ্যাডভাইজারিতে ভয়ঙ্কর আক্রমণের সময় কিভাবে আম জনতা বাঁচবে, কিভাবে নিজেদের কন্ডাক্ট করবে, হঠাৎ করে ব্ল্যাকআউট কেন করা হবে, কেন ব্ল্যাকআউট হয়, এই সমস্ত কিছু জানানো হবে সিভিল ডিফেন্সের তরফ থেকে আম জনতাকে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, তা হলো বায়ুসেনার মহড়া। এই মহড়া, এই মক ড্রিলের মহড়া কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। এই যে ছবি দেখছেন, পাঞ্জাবের ফিরোজপুরের ছবি দেখছেন, পাঞ্জাবের ফিরোজপুরে কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে এই ব্ল্যাকআউটের মক ড্রিল। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জেনারেল ভট্টাচার্য, এই ব্ল্যাকআউট ড্রিলের নির্দেশিকা রাজ্যে রাজ্যে পৌঁছে যাচ্ছে, এর সংকেতটা ঠিক কি এন্ড কতটা জরুরি? দেখুন, আপনার যদি মনে থাকে 3রা ডিসেম্বর 1971-এর কথা, যেদিন আমাদের বাধ্য করা হয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আমাদের বোধহয় রণক্ষেত্রে নামতেই হবে, কারণ সেই দিন রাত্রিরে আম্বালা থেকে আরম্ভ করে যত পার্শ্ববর্তী এলাকায় যত এয়ারপোর্ট ছিল সেগুলো ওরা বোম্বিং করেছিল। আম্বালা, অমৃতসর, লুধিয়ানা, সব জায়গায় ওরা এসে ওদের জাহাজ বোম্বিং করেছিল। আর আমরা কিছুটা অসতর্কতার অবস্থায় পড়ে গিয়েছিলাম। আপনাদের যদি 65-র কথা মনে থাকে, তখনও আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে একটা ইউনিটে তখন বাড়াখানা হচ্ছিল, মানে কোন একজন কমান্ডিং অফিসার, সুবেদার, মেজর বা যে কোনো অফিসার যখন একটা ইউনিট থেকে অন্য জায়গায় যায়, তাদের একটা ফেয়ারওয়েল ডিনার মতো হয়। সেই সময় পাকিস্তানিরা মুনাওয়ার সাবির ওদিক থেকে এসে অ্যাটাক করেছিল। সেই রকম যাতে না হয়, কাজে একটা প্রস্তুতি যেন সবার মধ্যে থাকে, সেই জন্য এই ব্ল্যাকআউট ড্রিল থেকে আরম্ভ করে অনেক রকমের রেস্ট্রিকশনসের থ্রু দিয়ে যেতে হয়, যাতে আমরা তৈরি থাকি মানে যাতে আমরা এরকম ভাবে তৈরি থাকি যাতে ওরা এর জন্য কোনো বাড়তি সুবিধা না পায়। তো এইগুলো পালন করা আমাদের প্রত্যেক দেশবাসীর একদম নিয়ম। এগুলো করলে তাহলে ওরা যে বাড়তি সুবিধাটা পেতে চায়, সারপ্রাইজ এলিমেন্টে যখন ওয়ান আপ হতে যায়, সেটা যাতে না হয়, এই সব সতর্কতা পালন করা উচিত। জেনারেল ভট্টাচার্য, আপনি 71-এর যুদ্ধ নিজে দেখেছেন, সেই সময় আপনি কর্মরত। 71-এর যুদ্ধের সময় যখন শেষবার এই সমস্ত মক ড্রিল, এই সমস্ত সাইরেনের নির্দেশিকা দেওয়া হয়েছিল, তখন পরিস্থিতি ঠিক কি ছিল? হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স জেনারেল? সে কথায় সত্যি কথা বলতে কি, তখন আমরা ওয়ান আপ ছিলাম সব সময়। বাংলাদেশ তখন আমাদের লিমিটেড অফেন্সিভ ছিল যে বাংলাদেশটাকে ওদের ওখান থেকে নিয়ে নেওয়া, সরিয়ে নেওয়া। কাজে আমাদের 71-এ ইস্ট পাকিস্তান, আমাদের লক্ষ্য ছিল এটাকে ডিসমেম্বার করা, আর ওয়েস্ট পাকিস্তানে আমাদের লক্ষ্য ছিল যে ওরা যেন কিছু না করতে পারে, সেই জন্য ওদের এনগেজ রাখা। প্রত্যেকটা যুদ্ধে একটা করে স্ট্র্যাটেজি তৈরি হয়, আর তার ওভারঅল এম এই ছিল। আমাদের লক্ষ্য ছিল না আমরা ঢাকা লাহোরে গিয়ে রাজত্ব করবো বা করাচি বোর্ড আমরা নিয়ে নেবো। আমাদের লক্ষ্য ছিল ওইগুলো আমরা অ্যাটাক করব, কিন্তু বাংলাদেশে আমরা ওদের এপিসেন্টার বাংলাদেশের যেটা ঢাকায় আমায় ফাস্টেস্ট সুনেস্ট উইথ দ্য ম্যাক্সিমাম ফোর্স নিয়ে পৌঁছতে হবে, যেটা আমরা 13 দিনে করতে পেরেছিলাম। 3রা ডিসেম্বর ওরা এয়ার অ্যাটাক করেছিল, আর 16ই ডিসেম্বর আপনার মনে থাকবে মিয়াজিকে জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। 13 দিন। বেশ, ধন্যবাদ। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সেনাকর্তা ছিলেন আমাদের সঙ্গে। 71-এ শেষবার এই মক ড্রিল কন্ডাক্ট করানো হয়েছিল। 71-এ তখন আমরা যুদ্ধে গিয়েছিলাম ইস্ট পাকিস্তানের সঙ্গে, সেই যুদ্ধ যাকে আমরা এখন বলি লিবারেশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্ম দেওয়ার যুদ্ধ। সেই সময় আরো একটি যুদ্ধ হয়েছিল ওয়েস্টার্ন সেক্টরে, ব্যাটল অফ লোঙ্গেওয়ালা, যার একটি সিনেমা আপনারা পরবর্তীকালে দেখেছেন অবশ্য, বর্ডার নামে।
কিন্তু সেই সিনেমার থেকে অনেক বেশি ভয়াবহ ছিল ব্যাটল অফ লোঙ্গেওয়ালার ইতিহাস। তাই প্রত্যাঘাত, পাকিস্তানের সঙ্গে প্রত্যাঘাত 2025-এ দাঁড়িয়ে শুধুই কি সময়ের অপেক্ষা? জল্পনা উস্কে দিল রাজ্যকে দেওয়া কেন্দ্রের এই অ্যাডভাইজরি। প্রতিটি রাজ্যকে এবার প্রত্যাঘাতের প্রস্তুতি নেওয়ার জন্য অ্যাডভাইজরি পাঠানো হলো কেন্দ্রের তরফ থেকে। সেই অ্যাডভাইজরিতে বলা হয়েছে মক ড্রিল করানোর নির্দেশ, অর্থাৎ 7ই মে সিভিল ডিফেন্স সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই মক ড্রিল করাবে। কিভাবে এয়ার রেড সরানো হবে, কিভাবে ব্ল্যাকআউট করা হবে, ব্ল্যাকআউট কেন করা হবে, ব্ল্যাকআউটের সাইরেন শুনলে কি কি করণীয়, কোথায় যাবেন, এয়ার রেডের সাইরেন শুনলে কি কি করবেন, কোথায় যাবেন, সেই সমস্ত কিছু নাগরিককে বলা হবে, অর্থাৎ আমাদের ভারতের নাগরিকদের জানানো হবে। তাহলে আবার প্রশ্ন, পাকিস্তানকে প্রত্যাঘাত এবার কি শুধুই সময়ের অপেক্ষা? কারণ রাজ্যগুলির কাছে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রের এই অ্যাডভাইজারি পৌঁছে গিয়েছে। 7ই মে থেকে এই মক ড্রিল শুরু হবে। গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে সেনা ছাউনিতে এই মক ড্রিলের একটি মহড়া করা হয়, অর্থাৎ একটি স্যাম্পল টেস্টিং করা হয়। সেই ছবি আপনারা দেখছেন। গোটা সেক্টরের আলো নিভিয়ে দিয়ে অন্ধকার করে চলে ব্ল্যাকআউট প্রসিজিয়ার, এয়ার সাইরেন বাজানো হয়, এয়ার কভার নেওয়া হয়। এবার এই সমস্ত কিছু শুধু পাঞ্জাবে আর নয়, সমস্ত রাজ্যে করানো হবে। চূড়ান্ত অ্যাডভাইজারি রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে। এই অ্যাডভাইজারি দিয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ প্রতিরক্ষা সচিবের বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই কি এই নির্দেশ? বেশ কিছু রাজ্যে যে মক ড্রিল করানো হবে সেই নির্দেশ ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফে রাজ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের নিয়ে 7ই মে সিভিল ডিফেন্স তারা এই মক ড্রিল কন্ডাক্ট করবে। মক ড্রিলে সাইরেন থাকবে, দ্রুত বাড়ি খালি করার প্রক্রিয়া থাকবে, এলাকা খালি করার প্রক্রিয়া থাকবে, অর্থাৎ ইভ্যাকুয়েশন যাদের বলে। ভয়ঙ্কর আক্রমণের সামনে নিজেদেরকে কিভাবে বাঁচাবেন, আমি আপনি আমরা নিজেদের কিভাবে বাঁচাবো সেই নির্দেশিকা থাকবে। হঠাৎ করে ব্ল্যাকআউট হলে কি করবেন, কি করবেন না, কেন এই ব্ল্যাকআউট করা হয়, এই সমস্ত কিছু থাকবে। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা সচিবের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেই শোনা যাচ্ছে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার প্রত্যাঘাতের জন্য দেশবাসীকেও তৈরি থাকতে হবে। If we are going to war, ladies and gentlemen, it's time to be prepared and prepared in full. আজ প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক হয়, গতকাল এয়ারফোর্স চিফের সঙ্গে বৈঠক হয়, শনিবার দিন নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক হয় এবং সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স সার্ভিসের সঙ্গে লাগাতার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু 3টি ব্রাঞ্চকেই, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3টি ব্রাঞ্চকেই কিন্তু এই মুহূর্তে ফুল ফ্রিডম দিয়েছেন। তারা প্রত্যাঘাত করবে কখন, কিভাবে, কোথায়, সেই সিদ্ধান্ত একেবারে আমাদের ফোর্সের। এবার আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদের কি কি করণীয়? 7ই মে এই সিভিল ডিফেন্সের নেতৃত্বে করা মক ড্রিল আমাদের বলে দেওয়া হবে। সেই মক ড্রিলে আমাদের বলে দেওয়া হবে অ্যাট দ্য স্টেট অফ ওয়ার আমরা ভারতীয় নাগরিকরা কিভাবে নিজেদের কন্ট্রোল করব, নিজেদের আপহেল্ড করব এবং কিভাবে নিজেদের প্রতিরক্ষা সুনিশ্চিত করব। আবার আপনাদের শোনাবো আরেকবার আজ রাজনাথ সিং তিনি কি বললেন। তিনি দেশবাসীকে আবারও আশ্বস্ত করলেন যে পহেলগাঁওয়ের জবাব আমরা দেব। শুনুন। और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। और आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। এই মুহূর্তের বড় খবর, এবার তাহলে হয়তো সময়ের অপেক্ষা, প্রত্যাঘাত শুরু হতে পারে। কারণ এই মুহূর্তে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডভাইজারি দিয়ে দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্সকে সঙ্গে নিয়ে প্রতিটি রাজ্যে মহড়া হবে, মক ড্রিল হবে, কিভাবে ব্ল্যাকআউট করা হবে, কিভাবে এয়ার সাইরেন বাজানো হবে, সেই সময় নাগরিকরা কি কি করবেন, ছাত্রদের নিয়ে এবং নাগরিকদের নিয়ে এই ড্রিল করার কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজ প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে একটি সেনা ছাউনিতে এই মক ড্রিল কন্ডাক্ট করা হয় এবং তারপর আজকে সেই নির্দেশিকা রাজ্যে রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করবেন, তার সঙ্গে আর কি কি ব্যবস্থা নেওয়া হবে, এয়ার রেড সাইরেন শুনলে কি করবেন, কিভাবে নিজেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে সুরক্ষিত রাখবেন, এই সমস্ত কিছু এই মক ড্রিলের মারফতে সাধারণ নাগরিকদের, ভারতীয় নাগরিকদের এবং ভারতের যারা বাসিন্দা তাদের সবাইকে এই মক ড্রিলের পক্ষ থেকে বলা হবে। যখন এই সমস্ত খবর আসছে তার মাঝখানেই পেহেলগাঁও ইস্যুতে ইইউ কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বক্তব্যে ক্ষুব্ধ এস জয়শঙ্কর। ভূরাজনৈতিক ইস্যুতে ভারতের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করছে এমন ইউরোপীয় দেশগুলির সমালোচনা করে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারত প্রচারকদের নয় অংশীদারদের খোঁজে রয়েছে এখন, এবং ইউরোপের কিছু অংশ এখনো সেই সমস্যার সাথে লড়াই করছে। ইউরোপের কাছ থেকে ভারত কি আশা করে জানতে চাইলে বিদেশমন্ত্রী সফ জানান, আমরা যখন বিশ্বের দিকে তাকাই তখন আমরা অংশীদাররা খুঁজি, আমরা প্রচারকদের খুঁজি না, বিশেষ করে সেই প্রচারকরা যারা বিদেশে প্রচার করেন কিন্তু তাদের নিজের দেশে এটি অনুসরণ করেন না। এবং আমার মনে হয় ইউরোপের কিছু অংশ এখনো সেই সমস্যার সাথে লড়াই করছে। ডক্টর এস জয়শঙ্করের আগেও এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। যখন ভারতের সিদ্ধান্তগুলি পশ্চিম দেশগুলো উদ্বেগের কারণ হয়েছিল ঠিক সেই সময়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় পশ্চিম বিশ্ব যখন মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছিল তখন রাশিয়া থেকে তেল আমদানি ভারত করেছিল। সেই পদক্ষেপ ছিল একরকম একটি সিদ্ধান্ত, অর্থাৎ আমরা সেই সময় কিন্তু একেবারে স্ট্যান্ড নিয়েছিলাম। কেন বলছি এই কথা? কারণ এই ছবিটা দেখুন, তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে তারা পাকিস্তানের পাশে দাঁড়াবে। এবার অনেকে বলতেই পারেন ইসলামিস্ট দুটো দেশ তাই জন্য দাঁড়াচ্ছে। তার থেকেও উদ্বেগের তুরস্কের এই যুদ্ধ জাহাজ যেটা গিয়ে এখন নোঙর করেছে করাচি পোর্টে। এই করাচি পোর্ট সমস্যার, করাচি পোর্ট ব্লক করতে পারলে পাকিস্তান শেষ। পাকিস্তানের যা তেলের অবস্থা, তাদের অয়েল রিজার্ভ বেশি দিনের জন্য আর থাকবে না। করাচি পোর্ট ব্লক করে দিলে পাকিস্তান তেল না পেয়ে আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যাবে। পাকিস্তান বন্ধু খুঁজছে, হাত বাড়িয়েছে তুরস্ক। সেই তুরস্ক তাদের একটা গোটা নেভি শিপ বুয়োয়াক, সিএমএস বুয়োয়াক, এই বুয়োয়াককে পাঠিয়ে দিয়েছে করাচি বন্দরে। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, তুরস্ক এবং পাকিস্তানের পতাকা ফটফট করে পাশাপাশি উঠছে। ভারত এখনো বন্ধু খুঁজছে। রুশ পাশে দাঁড়িয়েছে, রাশিয়া পাশে দাঁড়িয়েছে। যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকা সহ সারা বিশ্ব আমাদের সমালোচনা করেছিল, সেই রাশিয়া কিন্তু এই সংকটেও আমাদের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা খেওয়ালি পোলাও বানাচ্ছে, মুখে এক কাজে আর এক। ইউরোপীয় ইউনিয়নের একটি দেশও সরাসরি এখনো আমাদের অ্যালাইড সাপোর্ট দেয়নি, আদৌ দেবে কিনা আমরা জানি না। আর এরই মাঝে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এ ব্যাপারে তিনি কেন্দ্রের পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। इसका जो अभी चल रहा है इंटरनल सिक्योरिटी, एक्सटर्नल सिक्योरिटी, इसमें तो हम कह दिया कि हमारा पार्टी पूरा गवर्नमेंट का साथ है। हम कभी इसको डिवाइड एंड रूल नहीं करते। পেহেলগাঁও হত্যায় ঠিক কারা কারা জড়িত, এনআইএর একটি রিপোর্ট হাতে এসছে সংবাদ সংস্থা এনআইএর সূত্র মারফত। কি বলা হচ্ছে সেই রিপোর্টে দেখুন। প্রথম, হামলাকারীরা হিজবুল মুজাহিদিন, লস্করে তয়বা ও জয়েশের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। যারা হামলা চালিয়েছিল তারা হিজবুল, লস্কর ও জয়েশের জঙ্গি। 14 জন সন্দেহভাজন মোট যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে। এদের মধ্যে 3 জন হিজবুল মুজাহিদিনের সদস্য, 8 জন লস্করে তয়বার এবং 3 জন জৈশ এ মোহাম্মদের। এই সমস্ত তথ্য যখন একের পর এক আমাদের সামনে আসছে, যখন তুরস্ক গিয়ে পাকিস্তানের করাচি বন্দরে নিজেদের যুদ্ধজাহাজকে নোঙর করছে,
তখন পাকিস্তান থরথর করে কাঁপছে। ভারতের একের পর এক হাই প্রোফাইল বৈঠক চলছে। পাকিস্তানেও কিন্তু বৈঠক শুরু হয়েছে। রবিবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর ডিজি ISPR তিনি পাকিস্তানের সমস্ত প্রধান রাজনৈতিক দলকে ব্রিফ করেন এবং বৈঠকে কয়েক ঘন্টা কথাও বলেন। মধ্যরাতে গিয়ে এই বৈঠক শেষ হয়। রবিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার অধিবেশনে তিনটি বাহিনী তাদের জনসংযোগ অর্থাৎ ISPR এর মহাপরিচালক কিংবা ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তরার ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তার বিষয়গুলি সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করেন। অন্যদিকে সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন ডেকেছেন। জাতীয় পরিষদের সচিবালয় অনুসারে প্রেসিডেন্টের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংবিধানের 54 অনুচ্ছেদের 1 নম্বর ধারা অনুসারে অধিবেশনটি আহ্বান করা হয়েছে। অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে থরথর করে কাঁপছে। এদিকে তুরস্ক নৌবাহিনী পাঠাচ্ছে কোথায়? পাকিস্তানের করাচি বন্দরে। বুঝতে পারছেন সিচুয়েশনটা ঠিক কতটা টেন্স। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট যে ডেভেলপমেন্ট আমরা দেখেছি সেই ডেভেলপমেন্টের পর কোথাও এটাও বুঝতে পারছি হয়তো প্রত্যাঘাত এখন শুধু সময়ের অপেক্ষা। ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তা নিয়ে আপাতত এটুকুই। আগামীতে কোনো খবর পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এবার চোখ রাখবো রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, তা হলো মুর্শিদাবাদ ইস্যুতে। মুর্শিদাবাদ ইস্যুতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন। শুধু মুখই খুললেন না, তিনি মুর্শিদাবাদ পর্যন্ত গিয়েওছেন। তিনি ওখানে দাঁড়িয়ে প্রথমে সরাসরি টার্গেট করলেন ভারতীয় জনতা পার্টিকে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনব। हम नहीं कहेंगे कम्युनल राइट्स वी शुड सपोर्ट। दिस इज माय नंबर 1 वर्ड। ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মুর্শিদাবাদে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। ধর্মের নামে কেউ কেউ ভুল কথা প্রচার করেছে, তার জন্য মানুষ প্ররোচিত হচ্ছে। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। ক্ষমতার কথায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মুর্শিদাবাদের আসল সত্য খুব দ্রুতই সামনে আসবে। এই নিয়ে তিনি প্রথম বিএসএফ এর বিরুদ্ধেও একটি অভিযোগ তুললেন যে বিএসএফ প্রথমে গুলি চালিয়েছিল বলে পরের দিন আরো খারাপ হয় পরিস্থিতি। কি বললেন বিএসএফ নিয়ে শুনবো। আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সাম্প্রদায়িক অশান্তি যারা করে তারা ক্রিমিনাল, বাংলার শত্রু। বহিরাগতদের এনে ছক কষে হিংসা করছে। না হলে তার পরদিন জাতীয় মানবাধিকার কমিশন আসে কিভাবে? তোপ মমতার। বিজেপিকে ভাইরাস বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে ছুপা রুস্তম না ছুপি রুস্তম কি বলে হিন্দিতে, আমার আবার হিন্দি ভুল হলো, সেটা নিয়ে আবার রিল করে। তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কা পৈছে মে কেয়া হ্যায়, এটা কিন্তু গান, আমার কথা নয়। আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দ্য হাপিং পাপিং ড্রাগনস অ্যান্ড হু আর দ্য হেভি লোডেড ভাইরাস who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence, please take care about the border. এদিকে মুর্শিদাবাদ থেকে বিজেপিকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। কারা সব সময় দাঙ্গা করে, দেশকে কারা বিক্রি করছে, দয়া করে সীমান্তের দিকে নজর দিন। আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনুন।
Please take care about India. We love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen 10, 12 prime minister. I worked with them. But I have not seen, I'm not talking about prime minister, but who is now acting prime minister. Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. নাম না করে অমিত শাহকে তো মুখ্যমন্ত্রী, শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে কটাক্ষ। নোংরা রাজনীতি করবেন না, যারা স্বজন হারিয়েছেন তাদের বিচার দিন, দেশের দিকে তাকান, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। Please take care about India. We love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen 10, 12 prime minister. I worked with them. But I have not seen, I'm not talking about prime minister, but who is now acting prime minister. Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কার্তিক মহারাজ। নাম না করে কার্তিক মহারাজকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। তার সব কুকীর্তি মানুষ জানে, অনেক কাহিনী আছে, সংবাদ মাধ্যম খুঁজে বের করুক, মন্তব্য মুখ্যমন্ত্রীর। শুনুন। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি, আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, আমি কারো ক্ষতি চাই না। ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি, উনি সেক্রেটারি মহারাজ, উনি সব প্রোগ্রামে আমাদের আসেন। আমি যখন গঙ্গাসাগরে যাই, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘ আমাদের খুব সাহায্য করে, আমি প্রতিবার সেখানে যাই। কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা, এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো, আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন মুর্শিদাবাদে গিয়ে একাধিক কটাক্ষ শানালেন সরাসরি ভারতীয় জনতা পার্টির এগেনস্টে এবং কিছুটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড মানুষজনের জন্য, তখন শুভেন্দু অধিকারী কি আর চুপ করে বসে থাকবেন? শুভেন্দু অধিকারী কি বললেন, কিংবা রাজনৈতিক প্রতিপক্ষরা কি বলবেন, শোনাবো। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা একটা সারা জীবনে গত 14 বছর এটা 2 নম্বর সত্যি কথা। প্রথম সত্যি কথা, শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল, আমরা সবাই চোর। আর দ্বিতীয় সত্যি কথা, পরিকল্পনা করে দাঙ্গা বাঁধানো হয়েছিল। এই পরিকল্পনাটা মুখ্যমন্ত্রী নিজে একদম নবান্নে বসে ওখানকার পুলিশের এসপিদের নিয়েই করেছিলেন। কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশ নিজের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল না তৃণমূলের নেতাদের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল? ওই যেখানে ঘটনা ঘটেছে সেই ছোট্ট এলাকার মধ্যে 4টে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি, কেউ কিছু জানলো না? সব পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, কেউ কিছু জানলো না? এই সংঘর্ষ তৈরি করা সংঘর্ষ, এই সংঘর্ষ বিভাজনের রাজনীতিকে মাথায় রেখে তৃণমূল দলের পক্ষ থেকে করানো হয়েছে। সমস্ত কিছু পুলিশ জানে। তদন্ত হোক, আমরা চাই জুডিশিয়াল প্রো, বিচার বিভাগীয় তদন্ত, সব বেরিয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। এখন বাংলার মুখ্যমন্ত্রী এসে ক্ষতের উপরে মলম লাগাতে এসছেন, মৃতদেহে আতর ছড়াতে এসছেন, উৎসব পালন করতে এসছেন এখানটাই। এতদিনে মুখ্যমন্ত্রীর সময় হয়েছে মুর্শিদাবাদে যাওয়ার। তাও যেরকম হয় একটা
অহংবোধ থেকে সুতিতে বিডিও অফিস সবাইকে ডেকে নিয়েছি, চলে আসবে সবাই, টাকা দিয়ে দেবো, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কিম দেব, সবসময় তাই হয়। আর তিনি এখন নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন, যারা দাঙ্গা করে তাদেরকে আমরা ক্রিমিনাল বলি। আমরা জানি যারা দাঙ্গা করে তাদেরকে কমিউনাল বলে, সাম্প্রদায়িক বলে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বলতে রাজি নন। ওটা জাস্ট আর 4-5টা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে তিনি গণ্য করেন। এখানে হচ্ছে মূল গলদ। সাম্প্রদায়িকতাকে স্বীকার করতে হয়, যতই ঘৃণ্য হোক। এবং গোটা দেশের সঙ্গে আজকে আমাদের রাজ্যেও থাবা বসাচ্ছে সাম্প্রদায়িকতা প্রত্যেকটা ঘটনায়। সমস্ত যে পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন 2-1 দিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নূপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।